গোপালগঞ্জ পরিস্থিতি থমথমে, ঘটনার ব্যাপারে গোয়েন্দা তথ্য ছিল না, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। হামলাকে ন্যাক্কারজনক বললেন আসিফ মাহমুদ। মানুষ রিফাইন্ড আওয়ামী লীগের নতুন ভার্সন দেখেছে, নাহিদ ইসলামের মন্তব্য। বিচার না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা। নির্বাচন পেছানোর জন্যই গোপালগঞ্জে রক্তক্ষয়ী সংঘাত কিনা তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে রিজভির মন্তব্য। ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগ দায়ী বললেন গোলাম পরওয়ার। কিশোরগঞ্জে সৈয়দ আলী হত্যা মামলায় 13 জনের যাবজ্জীবন, বগুড়ায় 2 জনকে হত্যা মামলার আসামি গ্রেফতার। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। জাতীয় নাগরিক পার্টির সমাবেশকে কেন্দ্র করে পুলিশ ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনায় গোপালগঞ্জে কারফিউর সময় কাল দুপুর 12টা পর্যন্ত বাড়ানো হয়েছে। যৌথ বাহিনী গতকাল রাতে অভিযান চালিয়ে আটক করেছে 20 জনকে। সকাল থেকে রাস্তায় রিকশা, ইজি বাইক চলাচল করলেও অন্য কোনো যানবাহন দেখা যায়নি। শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। প্রয়োজন ছাড়া তেমন কেউ ঘর থেকে বেরো হননি। দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। শহরে পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। সাজোয়া যান নিয়ে টহল দিতে দেখা গেছে সেনা সদস্যদের। তারা স্থানীয়দের ঘরে থাকতে আহ্বান জানিয়েছেন। এদিকে এনসিপির পদযাত্রা ও সভাকে ঘিরে সংঘর্ষে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল তানফির। জেলা কারাগারের কর্মকর্তা কর্মচারীদের খোঁজ খবর নেন তিনি। সেনাবাহিনীর সহযোগিতায় কারাগারে হামলার ঘটনা সামাল দেয়া গেছে বলে জানান তিনি। বুধবার এনসিপির পদযাত্রা ও সভাকে ঘিরে হামলা সংঘর্ষের পর গোপালগঞ্জ জেলা কারাগারে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। সারা রাত জেলা কারাগারের সামনে সতর্ক অবস্থানে ছিল সেনাবাহিনী, বিজিবি ও কারারক্ষীরা। স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গোপালগঞ্জে যে পরিস্থিতি হয়েছিল সে ব্যাপারে গোয়েন্দাদের হাতে তেমন কোনো তথ্য ছিল না। এত বড় সহিংসতা হবে ধারণা করা যায়নি বলেও মন্তব্য করেন তিনি। এদিকে গোপালগঞ্জে ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। 2 সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তদন্ত কমিটিকে। গোয়েন্দাদের তো তথ্য ছিল, বাট এত পরিমাণ যে হবে ওই তথ্যটা হয়তো ছিল না। আমরা তো নির্দেশনা দিছি ওখানে ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে, এই জন্য সব ধরনের প্রিকশন নেওয়া হবে। এখন ওই জায়গার পরিস্থিতি স্বাভাবিক। যারা অন্যায় করছে তারা গ্রেপ্তার হবে, তাহলে কোনো ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না। এদিকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের উপর হামলা ন্যাক্কারজনক ও দুঃখজনক। রাজধানীতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা কার্যালয়ে এক কর্মশালা শেষে সাংবাদিকদের কাছে তিনি আরও বলেন, ছাত্রলীগ সন্ত্রাসী ও নিষিদ্ধ সংগঠন। এটা তো দুঃখজনক। আমরা লক্ষ্য করেছি যে সারা দেশ থেকে বিভিন্ন সন্ত্রাসীরা সেখানে গিয়ে আশ্রয় নিয়েছে এবং গতকালকে একটা ন্যাক্কারজনক ঘটনা সেখানে ঘটেছে। এটা আমরা কখনোই প্রত্যাশা করি না। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরেও নৌকা প্রতীক থাকবে কি থাকবে না এটা নিয়ে আমাদেরকে কথা বলতে হচ্ছে। উইথ অল ডিউ রেসপেক্ট, যেহেতু আমাদের ইলেকশন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান এবং আমি সরকারের একটা অংশ হিসেবে না, আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে এবং জুলাইয়ে যারা জীবন দিয়েছে, যাদেরকে হত্যা করা হয়েছে, তাদের জায়গা থেকেও এটা অত্যন্ত অবিবেচনা প্রসূত আমি মনে করি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গোপালগঞ্জকে চিরতরে মুজিববাদ থেকে মুক্ত করা হবে। দুপুরে ফরিদপুরের জনতা ব্যাংকের মোড়ে জুলাই পদযাত্রা উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন। নাহিদ ইসলাম বলেন, গোপালগঞ্জকে ফ্যাসিস্ট ও ডেভিলরা তাদের আশ্রয় কেন্দ্র বানিয়েছে। তারা এনসিপির পূর্ব ঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচিতে আক্রমণ করেছে। এ ঘটনার বিচার না হলে সারা দেশ থেকে লং মার্চ ঘোষণা করা হবে বলেও জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, এনসিপির জুলাই পদযাত্রা থেমে থাকবে না। সারা দেশে পদযাত্রা শেষ করে 3 আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ঘোষণা করা হবে জুলাই সনদ। আমরা পরাস্ত করেছি, আমরা এখন সময় দিচ্ছি আইনিভাবে, শান্তিপূর্ণভাবে এই সকল সন্ত্রাসীদের গ্রেফতার করা হোক। আর না হলে আমরা অবিলম্বে গোপালগঞ্জে মার্চ করব।
নির্বাচন পেছানোর জন্যই গোপালগঞ্জে রক্তক্ষয়ী সংঘাতের পরিকল্পনা কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। কোনো ঘটনা ঘটলে সরকারকে না বলে বিএনপিকে কেন বলা হয়, কেন তারেক রহমানের বিরুদ্ধে মিছিল করা হয়, এমন প্রশ্নও তোলেন তিনি। সকালে জাতীয়তাবাদী কৃষক দলের বিক্ষোভ পূর্ব সমাবেশে তিনি একথা বলেন। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ও বিক্ষোভের প্রয়োজন করা হয়। নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি জাতীয় প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। রিজভী আরও বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে কৃষক দলের 11 জন প্রাণ দিয়েছেন। তিনি বলেন, শেখ হাসিনা চলে যাবার পর 3 দিন পর্যন্ত কোনো সরকার ছিল না। 3 দিন পর যখন সরকার গঠন হলো, সবার প্রচেষ্টায় দেশের মানুষ হাফ ছেড়ে বেঁচে ছিল। রিজভী প্রশ্ন তোলেন, একটি গণতান্ত্রিক আন্দোলনের পর গঠিত সরকারের সময় কেন মব কালচার তৈরি হবে? সমস্ত ভাইদেরকে বলি, আরে কোথাও কোনো ঘটনা হলে, যে ঘটনা মিটফুটের সামনে হৃদয় বিদারক ঘটনা ঘটেছে, তার জন্য তো সব সময় যে কোনো হত্যাকাণ্ড, রক্তপাত সরকারকে অভিযোগ করে। আপনারা সরকারকে বললেন না, আইন শৃঙ্খলার জন্য দায়ী দায়িত্ব তো সরকারের, তাকে কিছু বললেন না, প্রশাসনকে কিছু বললেন না। মিছিল করছেন তারেক রহমানের বিরুদ্ধে, যিনি 17-18 বছর লন্ডনে রয়েছেন, যিনি নিজেই নিপীড়িত নির্যাতিত শেখ হাসিনার দ্বারা। তার বিরুদ্ধে কথা বলছেন। সবাই চায় যে পতিত স্বৈরাচার, সেই পতিত স্বৈরাচারের বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তির ঐক্য চায়, কিন্তু আপনারাই অত্যন্ত পরিকল্পিতভাবে সেটাকে বিভাজন করছেন। গোপালগঞ্জের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করতে পারেনি বলে মন্তব্য করেছেন জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার। 19 জুলাই জামাতের মহাসমাবেশের প্রস্তুতি নিয়ে রাজধানীতে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। এ ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগকে দায়ী করে তীব্র নিন্দা জানিয়েছে জামাত ইসলামী। আওয়ামী যুবলীগের এই সশস্ত্র সন্ত্রাস, অস্ত্র নিয়ে রাজপথে নামা এবং 15 বছর তারা এটা করেছে, তাদের এই ফ্যাসিস্ট নেত্রী পালিয়ে যাওয়ার পরেও যে তাদের এই দুঃসাহস বাংলাদেশ তারা দেখাচ্ছে, এটা আমরা তীব্র নিন্দা করি। তাদের গ্রেফতার করা উচিত, আইনের আওতায় আনা উচিত। গোপালগঞ্জের সেই সব জায়গাগুলোতে তারপরও তারা যে মিছিল করেছে, বিক্ষোভ করেছে, ডিসি অফিসে, এসপি অফিসে হামলা করেছে, কারাগারে হামলা করেছে, এটা খুবই ন্যাক্কারজনক। এর আমরা তীব্র নিন্দা জানাই। শিক্ষার্থী আবু সাইদ পুলিশের গুলিতে নিহতের পরদিন 17 জুলাই কোটা সংস্কার আন্দোলনের ক্ষোভের বারুদ ছড়িয়ে পড়ে চারিদিকে। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। নিহতদের গায়েবানা জানাজা চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলা চালায় পুলিশ ও ছাত্রলীগ। জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে তার বক্তব্যে শিক্ষার্থীদের দাবি আদায়ের প্রতিফলন না ঘটায় পরিস্থিতি আরও ঘোলাটে হয়। 1 বছর আগে ঘটে যাওয়া 17 জুলাইয়ের ঘটনার প্রবাহ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন মোবাশ্বের আহমেদ। 17 জুলাই 2024 পূর্ব ঘোষণা অনুযায়ী রাজু ভাস্কর্যে গায়েবানা জানাজা ও কফিন মিছিল করার প্রস্তুতি নেন শিক্ষার্থীরা। পরে পুলিশি বাধায় ভিসি চত্বরেই গায়েবানা জানাজা পরে আন্দোলনকারীরা। এ সময় কর্মসূচি পণ্ড করতে সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। পণ্ড হয় কফিন মিছিল। এরপরে শুরু হয় হলে হলে পুলিশের সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেল নিক্ষেপ। এতে হলপাড়ায় শুরু হয় পুলিশের সাথে ছাত্রদের ধাওয়া পাল্টা ধাওয়া। পুলিশের সাথে হামলা চালায় ছাত্রলীগও। প্রায় ঘণ্টাব্যাপী চলে এমন অবস্থা। হল ছাড়তে বাধ্য হন সাধারণ শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীরা সংগঠিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীদের বিতাড়িত করে হলের কর্তৃত্ব নেয়। 17 জুলাই কাকরাইল মোড় সহ রাজধানীর বিভিন্ন পয়েন্টে জীবন বাজি রেখে আন্দোলন চালিয়ে যান বিক্ষুব্ধ ছাত্র জনতা। পুলিশের রক্তচক্ষু উপেক্ষা করে চালানো কর্মসূচির সেই দুর্বিষহ সময়ের স্মৃতিকথা তুলে ধরলেন এই জুলাই যোদ্ধারা। পুলিশের মুখোমুখি, পুলিশ গুলি বর্ষণ করতেছে, একদিক দিয়ে টিয়ারশেল মারতেছে। সেই টিয়ারশেল এবং গুলিকে উপেক্ষা করে সামনের দিকে যতটুকু যাওয়া যায় আমরা সেই মৃত্যুকে উপেক্ষা করে আমরা সামনের দিকে এগিয়ে গিয়েছিলাম। আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থানটা ছিল এই জায়গাটায়, আমাদের অবস্থানটা ছিল ঠিক এই জায়গাটায়। এত মুহুর্মুহু গুলি করা হচ্ছিল যে সহ্য করতে পারছিলাম না। চিন্তা করছিলাম যে আমার তো জীবিত থাকতে হবে, এই স্বৈরাচার ফ্যাসিবাদ হাসিনা সরকারের পতন আবার দেখে যেতে হবে। তাই মনের ভিতরে একটা মনোবল তৈরি করে আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি। হঠাৎ করে কাছের ভিতর থেকে একটা গুলি এসে আমার ঠিক এই জায়গাটায় লাগে আর কি। তো হয়তোবা মহান রাব্বুল আলামিন
অল্পের জন্য আমার চোখটা রক্ষা হয়। আমি না হলে হয়তো বা আজকে অন্ধ হয়ে যেতাম বা ওই সময়কার বিভীষিকাময় মুহূর্তে গুলি খেয়ে লাশ হয়ে পড়ে থাকতাম। অবস্থা বেগতিক দেখে এদিন জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে তার বক্তব্যে শিক্ষার্থীদের দাবি আদায়ের স্পষ্ট প্রতিফলন না ঘটায় পরিস্থিতি আরও ঘোলাটে হয়। পরদিন সারা দেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করে শিক্ষার্থীরা। আদালত শিক্ষার্থীদের কোনো বক্তব্য থাকলে তা শোনা। মুবাশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। নাটোরের আলাইপুর এলাকার উপশহরে সমাবেশ শেষে যুবদলের বিক্ষোভ মিছিল হয়েছে। এতে বক্তব্য রাখেন বিএনপি নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এ সময় দলের নেতাকর্মীদের যার যার এলাকায় ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্টকে প্রতিহত করার আহ্বান জানান তিনি। জেলা যুবদল সভাপতি এহাই তালুকদার রালিমের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নওয়াজ সহ অনেকে। বরিশালে বিক্ষোভ প্রতিবাদ মিছিল ও সভা করেছে জেলা ও মহানগর যুবদল। নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। এ সময় বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা। সিলেটে নগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে মিছিল বের হয়ে প্রধান সড়ক ঘুরে চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। মুন্সিগঞ্জের সিরাজদিখানে বিক্ষোভ মিছিল করেছে যুবদল। যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ রানার নেতৃত্বে মিছিলটি ঢাকা মাওয়া মহাসড়ক ঘুরে নিমতলাতে বিক্ষোভ করে। এ সময় বক্তারা অভিযোগ করেন জামায়াত শিবির চক্র তাদের বিরুদ্ধে অপপ্রচার ও প্রোপাগান্ডা চালাচ্ছে। বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে জেলা যুবদল। শহরের স্বাধীনতা উদ্যান থেকে জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সুজন মোল্লার নেতৃত্বে একটি মিছিল বের করা হয়। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে হয় পথসভা। বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ করেছে চুয়াডাঙ্গা জেলা যুবদল। স্থানীয় সাহিত্য পরিষদ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। এর আগে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝন্টু সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। একই ইস্যুতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঠাকুরগাঁও জেলা যুবদল। মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ হয়। বক্তব্য রাখেন জেলা যুবদলের আহ্বায়ক আবু হানিফ মুক্তা সহ অন্যান্য নেতারা। মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে যুবদলের নেতাকর্মীরা। শহরের খন্দকার নুরুল ইসলাম ল কলেজ থেকে এই মিছিল বের হয়ে শহর ঘুরে রফিক চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু সহ অনেকে। নওগাঁয় যুবদলের উদ্যোগে শহরের নওজোয়ান মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়ক ঘুরে বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আলম সুমনের সভাপতিত্বে এ সময় মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, ছাত্রদল, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পাবনা জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি জেলা বিএনপি কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক ঘুরে সাংস্কৃতিক চত্বরে সমাবেশ হয়। বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি হিমেল রানা সহ অন্যরা। জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা যুবদল। বাজলা স্কুল থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক ঘুরে শহরের 0 পয়েন্ট পাঁচুর মোড়ে গিয়ে শেষ হয়। নাজনীন আক্তার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। কিশোরগঞ্জের করিমগঞ্জে ব্যবসায়ী সৈয়দ আলী হত্যা মামলায় 13 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। একই সাথে প্রত্যেককে 10,000 টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অনাদায়ে আরও 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় আদালত। সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ নুরুল আমিন বিপ্লব দুপুরে এই রায় ঘোষণা করেন। এ সময় 7 জন আসামি উপস্থিত থাকলেও বাকি 6 জন পলাতক ছিল। জানা গেছে, আসামিদের সাথে নিহত ব্যবসায়ী সৈয়দ আলীর বাড়ির সীমানা নিয়ে পূর্ব বিরোধ চলছিল। এরই জেরে 2016 সালের 23 মার্চ নিয়ামতপুর বাস স্ট্যান্ড বাজারে ফার্মেসি থেকে ওষুধ আনতে গেলে আসামিরা সৈয়দ আলীর ওপর হামলা করে। সে সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। চিকিৎসাধীন অবস্থায় 29 মার্চ তার মৃত্যু হয়। এই ঘটনায় নিহতের বড় বোন পারভিন সুলতানা বাদী হয়ে করিমগঞ্জ থানায় একটি মামলা রুজু করেন। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় বগুড়ায় দাদি ও নাতবউকে গলা কেটে হত্যা মামলায় পলাতক আসামি সৈকত হাসানকে গ্রেফতার করেছে পুলিশ।
ভোরে শহরের খান্দার এলাকার পাসপোর্ট অফিসের পাশে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সৈকত হাসান বগুড়া শহরের ইসলামপুর হরিগাড়ি এলাকার সোহেল ইসলামের ছেলে। পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। নিহতরা হলেন ইসলামপুর হরিগাড়ি গ্রামের মৃত আব্দুল কুদ্দুস বুলুর স্ত্রী লাইলি বেওয়া এবং পারভেজ ইসলামের স্ত্রী হাবিবা ইয়াসমিন। সম্পর্কে তারা দাদি শাশুড়ি ও নাতবউ। একই ঘটনায় আহত হন একই গ্রামের কিশোরী বন্যা। স্বজনরা জানান সৈকত দীর্ঘদিন ধরে বন্যাকে উত্ত্যক্ত করত এবং বিয়ের প্রস্তাব দিয়েছিল। পরিবার এর প্রতিবাদ জানালে সৈকত ক্ষিপ্ত হয়ে ওঠে। বুধবার রাতে সৈকত ও তার সঙ্গে থাকা আরও 7 থেকে 8 জন দুর্বৃত্ত ঘরে ঢুকে প্রথমে হাবিবাকে, পরে লাইলি বেওয়াকে গলা কেটে হত্যা করে। বন্যা বাধা দিতে গেলে তাকে পেটে ছুরিকাঘাত করা হয়। স্থানীয়রা ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আহত বন্যা হাসপাতালে চিকিৎসাধীন। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার পরিচালনা পর্ষদের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। এর আগে গত 3 জুলাই কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর ডক্টর মোহাম্মদ কবির আহমেদ ওবায়দুল্লাহ আল মাসুদকে ডেকে তাকে পদত্যাগ করতে বলেন। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর 22 আগস্ট ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করে দেয় কেন্দ্রীয় ব্যাংক। 5 সদস্যের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান করা হয় বিগত সরকারের সময় রাষ্ট্রীয় মালিকানার সোনালী ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করা ওবায়দুল্লাহ আল মাসুদকে। চেয়ারম্যান হওয়ার পর সম্প্রতি তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ পায় কেন্দ্রীয় ব্যাংক। এর মধ্যে পরিচালনা পর্ষদ বা বাংলাদেশ ব্যাংককে না জানিয়ে 1 মাসের জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার বিষয়টিও রয়েছে। পঞ্চগড়ের 2টি সীমান্ত দিয়ে ভারত থেকে নারী শিশু সহ 24 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সদর উপজেলার সিংরোড ও বোদা উপজেলার মালকাডাঙ্গা সীমান্ত এলাকা থেকে রাতে তাদের আটক করা হয়। তারা নড়াইল ও বাগেরহাট এলাকার বাসিন্দা। এদের মধ্যে একজন ভারতীয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। তার পরিচয় নিশ্চিত সহ তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছে বিজিবি। এ নিয়ে আটককৃতদের মধ্যে 6 জনকে পঞ্চগড় সদর থানায় ও 17 জনকে বোদা থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। খাগড়াছড়িতে 8ম শ্রেণীর শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে 4 জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী ও পুলিশ। আটক 4 জন হল খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোন ছড়ার আরমান হোসেন, মোহাম্মদ সাকিব আলম, এনায়েত হোসেন, সাদ্দাম হোসেন। এই ঘটনায় অভিযুক্ত ধর্ষক মোহাম্মদ মনির ইসলাম ও মোহাম্মদ সোহেল ইসলাম পলাতক রয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থী খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে স্কুল শিক্ষার্থী বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করলে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। গত 27 জুন রথযাত্রা মেলায় অংশ নেওয়ার পর সেদিন রাতে তার এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। সেখানেই গভীর রাতে 6 যুবক ঘরে ঢুকে তার আত্মীয়কে বেঁধে রেখে শিক্ষার্থীকে গণধর্ষণ করে। পরিবারের লোকজন জানায় সামাজিক লজ্জা ও ভয়ভীতির কারণে মেয়েটি প্রথমে কিছু প্রকাশ করেনি। মানসিক ভারসাম্য হারিয়ে 12 জুলাই বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করলে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসার পর জ্ঞান ফিরলে ঘটনাটি পরিবারকে জানায়। খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক রিপল বাপ্পি চাকমা জানান শিক্ষার্থীর অবস্থা গুরুতর। রংপুরের পীরগঞ্জের 20 মাইল এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 2 জন। এ সময় গুরুতর আহত হন এক পুলিশ সদস্য সহ 8 জন। পুলিশ জানিয়েছে ভোরে মহাসড়কে দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রাক চেক করতে সেখানে যায় বড় দরগা হাইওয়ে থানা পুলিশ। এ সময় জামালপুর থেকে পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে আসা অরিন এন্টারপ্রাইজ দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই 2 জন নিহত হন। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। দুর্ঘটনায় নিহতরা হলেন টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার আলমগীর ও জামালপুর সদরের আশরাফুল আলম। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। জুলাই শহীদদের স্মরণে কফিন মিছিল হয়েছে ময়মনসিংহে। সকালে জেলা প্রশাসনের আয়োজনে মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হল চত্বরে সমাবেশ করে। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মফিদুল আলম। জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া এবং বৃক্ষরোপণ হয়েছে চট্টগ্রামে। সকালে আগ্রাবাদ সড়ক ভবনের সামনে এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আতাউর রহমান সহ অন্যরা। বাংলা ভিশন টেলিভিশনের ন্যাশনাল ডেস্ক ইনচার্জ শাপিন খানের স্মরণে দোয়া মাহফিল হয়েছে গাইবান্ধায়। শহরের ব্রিজ রোড একোয়ার স্টেট পাড়া মাদ্রাসায় এর আয়োজন করা হয়। এ সময় কোরআনের খতম সহ হাফেজ শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক হাফেজ আক্তারুজ্জামান, জেলা চেম্বার অব কমার্সের পরিচালক আলী কায়সার বাবুল ও বাংলা ভিশন টেলিভিশনের গাইবান্ধার প্রতিনিধি ফিরোজ কবির সহ অনেকে।
গোপালগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হয়েছে সাতক্ষীরায়। দুপুরে শহরের খুলনা রোড মোড় ও নিউ মার্কেট মোড়ে এই কর্মসূচির পালন করা হয়। এনসিপির জেলা আহ্বায়ক কামরুজ্জামান বুলুর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু। হামলার প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। সকালে শহরের দশানী ট্রাফিক মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে ফিরে সমাবেশ করে। বক্তব্য রাখেন জেলা আমির মাওলানা রেজাউল করিম সহ অন্যরা। পদযাত্রায় হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে নড়াইলে। সকালে বিক্ষোভ মিছিলটি কেন্দ্রীয় জামে মসজিদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে আদালত চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা সদস্য সচিব মোহাম্মদ সাফায়েত উল্লাহ। সোহরাওয়ার্দী উদ্যানে শনিবারে জাতীয় সমাবেশ উপলক্ষে জামাত সংবাদ সম্মেলন করেছে চুয়াডাঙ্গায়। দুপুরে স্থানীয় প্রেস ক্লাবে এতে বক্তব্য রাখেন জেলার আমির অ্যাডভোকেট রুহুল আমিন। ভৈরবে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে সেনাবাহিনী। সকালে পৌর মাতৃসদনে এ সময় প্রায় 6 শতাধিক রোগীকে চোখের সেবা সহ বিভিন্ন চিকিৎসা সেবা দেওয়া হয়। জিং ধানের সম্প্রসারণ নীতি নির্ধারণ ও প্রকল্প অংশীদারগণের মতামত সভা হয়েছে ঠাকুরগাঁওয়ে। দুপুরে ইএসডিও রিয়াক্টস ইন প্রকল্পের আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাক্তার তানজিনা খাতুন। ময়লা আবর্জনা ও যানজট মুক্ত রাখার দাবিতে মানববন্ধন হয়েছে সাভারে। নাগরিক ফোরামের উদ্যোগে এতে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি সাংবাদিক নাজমুস সাকিব। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। গোপালগঞ্জ পরিস্থিতি থমথমে, ঘটনার ব্যাপারে গোয়েন্দা তথ্য ছিল না, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। হামলাকে ন্যাক্কারজনক বললেন আসিফ মাহমুদ। মানুষ রিফাইন্ড আওয়ামী লীগের নতুন ভার্সন দেখেছে, নাহিদ ইসলামের মন্তব্য। বিচার না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা। নির্বাচন পেছানোর জন্যই গোপালগঞ্জে রক্তক্ষয়ী সংঘাত কিনা তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে রিজভির মন্তব্য। ঘটনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগ দায়ী বললেন গোলাম পরওয়ার। কিশোরগঞ্জে সৈয়দ আলী হত্যা মামলায় 13 জনের যাবজ্জীবন, বগুড়ায় 2 জনকে হত্যা মামলার আসামি গ্রেফতার। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।